আইন মানুষকে সুরক্ষা দেয়, অপরাধীকে শাস্তি দেয়। অন্তত সমাজ আমাদের এই শিক্ষাই দিয়ে এসেছে। কিন্তু যখন সেই আইনের দেওয়া অধিকার বা ফাঁকফোকর ব্যবহার করে একজন শারীরিক নির্যাতনকারী, একজন মামলার আসামি জেল থেকে বুক ফুলিয়ে বাইরে বেরিয়ে আসে এবং মাত্র কয়েকদিনের মাথায় একটা আস্ত পরিবারকে জানে শেষ করে দেয়, তখন বুঝতে হবে আমাদের সমাজ এবং বিচার ব্যবস্থার ভেতরে কোথাও একটা মস্ত বড় পচন ধরেছে। অন্ধ আইন হয়তো কাগজের নথি দেখে জামিন দিয়ে দেয়, কিন্তু সেই জামিনের শিলমোহর যে আদতে ছয়টি নিরাপরাধ মানুষের ডেথ ওয়ারেন্ট বা মৃত্যুর পরোয়ানায় সই করে দিচ্ছে তা কে জানতো? তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলা থেকে আসা সাম্প্রতিক এই খবরটি স্রেফ একটা অপরাধের খতিয়ান নয়। এটি আমাদের মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়া এমন এক সামাজিক এবং আইনি ব্যর্থতার দলিল, যা শুনলে যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম হয়ে যাবে। 28 বছর বয়সী এক যুবকের পাশবিক আক্রোশ আর বিকৃত মানসিকতার বলি হতে হলো 6 জনকে, যার মধ্যে রয়েছে তার নিজের স্ত্রীর মতো ভালোবাসার মানুষ, তার নিজের 2 সন্তান এবং আরও একটি মেয়ে, যে সাহসের সঙ্গে তার লালসার বিরুদ্ধে আইনের দরজায় কড়া নেড়েছিল। রেহাই পায়নি সেই মেয়েটির মা এবং বৃদ্ধা ঠাকুমাও। এক রাতের মধ্যে 2টি সাজানো সংসার পুরোপুরি শ্মশান হয়ে গেল এবং এই নারকীয় হত্যাকাণ্ডের পর গোটা গ্রাম জুড়ে এখন থমথমে আতঙ্ক, আর বাতাসে ভাসছে একটাই প্রশ্ন: এই খুনের দায় আসলে কার? স্রেফ ওই উন্মাদের, নাকি আমাদের ঢিলেঢালা আইনি ব্যবস্থার দোষ আসলে কার? তদন্তকারীদের হাতে আসা প্রাথমিক তথ্য এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে বোঝা যায় এই জানে শেষ কোনো আকস্মিক রাগের মাথায় করা অপরাধ নয়। এর পেছনে এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত এবং প্রতিহিংসামূলক নীল নকশা রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই রাজকুমার নামের ওই অভিযুক্তের মাথায় ঘুরছিল প্রতিশোধের আগুন। যে কিশোরী তার বিরুদ্ধে আইনে মামলা করেছিল, শুক্রবার 10ই জুলাই রাতের সেই বিভীষিকাময় মুহূর্তের শুরুটা হয়েছিল তার নিজের ঘর থেকেই। রাত যখন গভীর আর চারিদিক নিঝুম, তখন নিজের 2018 সালে হওয়া সংসারের উপর প্রথম কোপটা বসায় সে। যে স্ত্রী এবং সন্তানরা তাকে বিশ্বাস করে পাশে ঘুমিয়েছিল, তাদের উপর নেমে আসে ধারালো অস্ত্রের আঘাত। 2 সন্তান কিছু বুঝে ওঠার আগেই নিজের বাবার হাতেই জানে শেষ হয়ে যায়। কেন নিজের পরিবারকে মারলো? অপরাধ বিজ্ঞানীদের মতে এটা হলো এক চরম স্তরের পারিবারিক ধ্বংসলীলা, যেখানে অপরাধী ভাবে সে নিজে ধ্বংস হওয়ার আগে তার সমস্ত পিছুটান শেষ করে দেবে। নিজের ঘরকে রক্তে ভাসিয়ে দেওয়ার পরও তার ভেতরের পিশাচটা শান্ত হয়নি। সে সোজা রওনা দেয় সেই মেয়েটির বাড়ির দিকে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় কিভাবে জোরপূর্বক সেই মেয়েটিকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাকে নির্জন ফসলের ক্ষেতে নিয়ে গিয়ে চরম পাশবিক নির্যাতন করা হয় এবং সেখানেই তাকে নির্মমভাবে জানে শেষ করা হয়। কিন্তু প্রতিহিংসার আগুন তখনও জ্বলছিল। কিশোরীকে শেষ করে দেওয়ার পর সে আবার ফিরে আসে ওই মেয়ের বাড়িতে। সেখানে উপস্থিত মেয়েটির মা এবং ঠাকুমাকে একে একে জানে শেষ করে। তবে এক অদ্ভুত কারণে ওই পরিবারের বিশেষভাবে সক্ষম দিদিটির গায়ে সে হাত তোলেনি। হয়তো সে জানতো যে ওই অসহায় মেয়েটি কাউকে ডাকতে বা আটকাতে পারবে না। এক রাতের ব্যবধানে পরপর 6 জনকে জানে শেষ করে সকাল হওয়ার আগেই সে তার বাবাকে ফোন করে ঠান্ডা গলায় সব কথা জানায় এবং মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়। এই গোটা ঘটনার শিকড় লুকিয়ে রয়েছে 2026 সালের মে মাসের একটা অভিযোগে। 16ই মে এই রাজকুমার বিরুদ্ধে ওই কিশোরীকে রাস্তাঘাটে পিছু নেওয়া, হেনস্থা করার অভিযোগে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ তৎপরতার সঙ্গে তাকে গ্রেপ্তারও করে। আমাদের দেশে কিশোরীদের সুরক্ষার এই বিশেষ আইনকে
অত্যন্ত কড়া বলে গণ্য করা হলেও বাস্তবে দেখা গেল যে গ্রেপ্তারের মাত্র কয়েক সপ্তাহের মাথায় আদালতের আইনি মারপ্যাচে জামিন পেয়ে বাইরে চলে এলো সেই দাগী আসামি। এখানেই উঠছে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক প্রশ্ন, কারণ একটা বিশেষ মামলার আসামি যখন জামিনের আবেদন করে তখন আদালত বা পুলিশ খতিয়ে দেখে না যে বাইরে এলে অভিযোগকারিনীর জীবন কতটা বিপন্ন হতে পারে। আমাদের দেশে ভিকটিম সুরক্ষার হাল এতটাই খারাপ যে জামিন পাওয়ার পর ওই উন্মাদের ওপর বা কিশোরীর বাড়ির আশেপাশের পুলিশের কোনো নজরদারি ছিল না। জামিন পাওয়ার আইন অধিকার হতে পারে, কিন্তু সেই অধিকার যখন একজন শারীরিক নির্যাতনকারীর হাতে প্রতিশোধ নেওয়ার লাইসেন্স হয়ে যায় তখন সেই আইনের যৌক্তিকতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। যদি রাজকুমারের জামিনের আবেদন খারিজ করে তাকে জেলের ভেতরেই রাখা হতো তবে আজ এই 6 জন মানুষকে অকালে চলে যেতে হতো না। ওই মেয়েটি রাষ্ট্র আর আইনের উপরে ভরসা করেছিল বলেই অভিযোগ জানাতে পেরেছিল, কিন্তু আমাদের সমাজ তাকে সুরক্ষার বদলে উপহার দিল এক নির্মম মৃত্যু। পুলিশ ও রাজকুমারের পরিবারের বয়ান থেকে আরো কিছু ভয়ঙ্কর সত্য সামনে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে রাজকুমার দীর্ঘদিন ধরে তীব্র আচরণগত এবং মানসিক সমস্যায় ভুগছিল। তাকে ভালো করার জন্য একাধিকবার মনস্তাত্ত্বিক কাউন্সেলিংও করানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এর ওপর তার ছিল মারাত্মক জুয়ার নেশা এবং জুয়া আর মানসিক বিকৃতির ককটেল তাকে ক্রমশ এক সমাজ বিরোধী দানবে পরিণত করে। এখানে আসে সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন, কারণ আমাদের চারপাশে যখন কোনো মানুষ এমন উগ্র আচরণ করে বা অপরাধের দিকে ঝুঁকে পড়ে তখন আমরা কেন শুধু কাউন্সেলিংয়ের নাম করে দায় এড়িয়ে যাব? কেন তার মানসিক হিংস্রতাকে খাটো করে দেখা হয়? এই বিশেষ মামলায় ধরা পড়ার পরেও তার পরিবার বা সমাজ কি বুঝতে পারেনি যে তার ভেতরে এই হিংস্রতা যে কোনো দিন বিস্ফোরণ ঘটাতে পারে? আর এই উদাসীনতার মাসুল দিতে হলো 6টি তাজা প্রাণকে। তবে এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই পলাতক খুনিকে ধরতে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন এবং দেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা গ্রামে এখন আধা সামরিক বাহিনী এবং পুলিশের কড়া টহল চলছে, কিন্তু পুলিশ যতই আশ্বাস দিক না কেন গ্রামের মানুষের মন থেকে ভয় আর আতঙ্ক সহজে দূর হওয়ার নয়। মেয়েটি দেশের আইনের উপরে ভরসা রেখেছিল, সে আজ পৃথিবীতেই নেই। যে মা আর ঠাকুমা মেয়েকে সাহস জুগিয়েছিল তারাও শেষ, আর যে সন্তানরা তাদের বাবার মুখে হাসি দেখতে চেয়েছিল তারা বাবার হাতের অস্ত্রের আঘাতে চিরতরে ঘুমিয়ে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।